অতএব আমি 5টা কথা বলছি, 5টা ডিপার্টমেন্টে এই জাতিটাকে শক্তিশালী করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। 1 নাম্বার শিক্ষা। 1 নাম্বার কি ভাই? এমন কোন শিক্ষা? শুধু একমুখী না, দুইমুখী শিক্ষার সমন্বয়। কোনটা? কোরআন সুন্নাহও থাকবে, আবার জেনারেল শিক্ষাও থাকবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন, আমিন। 2 নাম্বার অর্থনীতি। 2 নাম্বার কি? আমাদের অর্থনীতি এত শক্তিশালী করতে হবে যে আমাদেরকে যেন পশ্চিমাদের কাছে কখনো হাত পাততে না হয়। আমাদের কৃষি দিয়ে আমরা চলবো, আমাদের যাকাত ভিত্তিক অর্থনীতি দিয়ে আমরা চলবো ইনশাআল্লাহ। আমাদের সত্যি এটা সোনার বাংলা, এটা সত্যি সত্যি সোনার বাংলা। আমাদের জমিতে এমন কোনো ফসল নাই ফলে না। কৃষকের কাছে যে ফসলটা ফলে রুট লেভেল থেকে, ওইটা বাজারে আসতে আসতে 10 গুণ দাম বৃদ্ধি হয়ে যায়, সিন্ডিকেট হয় মাঝখানে। এগুলো বন্ধ করলে আমাদের উৎপাদন খেয়ে আমরা শেষ করতে পারবো না। আমাদের যে পরিমাণে ইলিশ মাছ হয় এটা আমরা খেয়ে শেষ করতে পারবো না। আমাদের সমুদ্রে যে পরিমাণ সম্পদ আছে না, এটা উঠাইলে আমাদের জাতির মাথা পিছু আরো বেড়ে যাবে। মাটির তলে গ্যাস আছে, আর যেখানে গ্যাস আছে তার মানে কি জানেন? তার মানে তার নিচে তেল আছে। আজকার কালো তেল পাওয়া যাবে, আর তেল পাওয়া গেলেই দেখবেন আমেরিকা এসে আঁকড়া কাটছে। ওদের কাজই এটা। তখন বলবে যে, তখন যেই সরকারে থাকুক বলবে সরকার ভালো না, ওখানে গণতন্ত্র কায়েম করতে হবে, আমাদেরকে যাইতে হবে। উদ্দেশ্য কিন্তু সরকার না, উদ্দেশ্য কি? তেল। এটাই তেল চোর, সারা বিশ্বের তেল চোরেরা। আর এই তেল নিয়ে 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 কি করেছে জানেন না আপনারা? এগুলো বলতে গেলে অনেক কথা। নিজের দেশের নিচে বাংকার তৈরি করছে। এই বাংকারে কত গ্যালন গ্যালন তেল যে রিজার্ভ করা আছে আপনি জানেন না। আমি বলতে চাচ্ছিলাম অর্থনীতি এত সমৃদ্ধ করতে হবে যাতে করে আমরা ওদের কাছে হাত পাততে না হয়। এই জন্য আমার দেশের মধ্যে প্রচুর সম্পদ আছে, গ্যাস আছে, তেল আছে, আমাদের এখানে কিন্তু চুনা পাথর আছে, আমাদের এখানে সামুদ্রিক প্রচুর সম্পদ আছে। এবং ওইটা যদি ভালো করে থিসিস করা হয় দেখবেন ওখান থেকে আর অনেক কিছু বের হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, ভেরি গুড। এটা বলতে চাচ্ছিলাম আমি। আমাদের সমুদ্রে ইউরেনিয়াম পাওয়া গিয়েছে। কেমিস্ট্রিতে কারা পড়েছেন? কেমিস্ট্রিতে কেউ পড়েন না এখানে? ইউরেনিয়ামের নাম শুনেন নাই? সবচেয়ে সেরা মূল্যবান ধাতুগুলোর একটা। এগুলো যদি সুষ্ঠুভাবে তোলা হয়, আর যদি দুর্নীতি না থাকে, সরকারি সুষ্ঠু ব্যবস্থাপনা থাকে, সরকারের যেই থাক না কেন, বাংলাদেশ সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। এরপর আবার কৃষি আছে। আমাদের জমি মানে সোনা, যা ফলাবেন তাই ফলবে। এখানে যা ফলাবেন, সৌদি খেজুর পর্যন্ত চাষ হচ্ছে এখন এখানে। চিন্তা করা যায়, চিন্তা করা যায়। মাছ, আমাদের বলে না মাছে ভাতে বাঙালি, এই মাছ খেয়ে আমরা শেষ করতে পারতাম না। আমরা তো আমাদের শত্রু নিজেরাই। মাছকে আপনি ফরমালিন দিয়ে নষ্ট করছেন, খাদ্যে আপনি ভেজাল দিয়েছেন, বাজারে আপনি সিন্ডিকেট করে দাম বাড়াইছেন। আমাদের গার্মেন্টস শিল্প, যে পোশাকগুলো আমরা নির্মাণ করি, এগুলো আমাদের পরে শেষ করতে পারতাম না আমরা। এগুলো এখন বেশিরভাগই বাইরে যাচ্ছে। তো অনেক প্রবলেম। এই জিনিসটা এক কথায় উত্তর হচ্ছে, যদি আমরা অর্থনীতি সমৃদ্ধ করতে না পারি, আগামী বিশ্বকে আমরা চ্যালেঞ্জ করতে পারবো না। উপরে যে বা যারাই থাকেন তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আমাদের একটা আহ্বান, উদাত্ত আহ্বান, করজোর অনুরোধ, শিক্ষার সাথে সাথে অর্থনীতি সমৃদ্ধ করার চেষ্টা করতে হবে। এর পথে বাধা কি তাহলে? এর পথে বাধা হচ্ছে দুর্নীতি। বাধা কি বলেন? এই একটা অভিশাপ জাতির উপর থেকে না সরাতে পারলে এই সোনার বাংলা আমরা করতে পারবো না ভাই। 50 বছর থেকে আমরা পারতেছি, কিন্তু প্রয়োজনের তুলনায় এটা যথেষ্ট না, যথেষ্ট না। আমাদের টপ টু বটম সবাই দুর্নীতির সাথে কম বেশি সম্পৃক্ত হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। এগুলো অন্যের সম্পদ আত্মসাৎ করলে পরে আল্লাহ ইবাদত কবুল করবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে সৎ হওয়ার তৌফিক দান করেন, সততা বজায় রাখার তৌফিক দান করেন। আর 3টা জাস্ট পয়েন্ট বলে শেষ করে দিব। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আমাদের যুব সমাজকে নিয়ে সত্যিকার অর্থেই একটা কর্মমুখী পরিকল্পনা প্রণয়ন করতে হবে। আমাদের অন্যতম একটা সমস্যা হচ্ছে বেকারত্ব। সমাজের যুবকরা দেখেন না, যে জেনারেশনটা যুদ্ধ করেছিল আমাদের বাংলাদেশের মাটিতে, এই জেনারেশনটা কি তারা পারবে? ওদের কি সেই ফিটনেস আছে? ওদের সেই কি প্রশিক্ষণ আছে? ওদের কি সেই খাদ্যাভ্যাস আছে? ওদের কি সেই চেতনা আছে? আমি তো নিজেও ইংলিশ মিডিয়ামে পড়েছি। আমাদের ব্যাকগ্রাউন্ডে এমন অনেক স্টুডেন্ট ছিল যারা ভাষা দিবস, শহীদ দিবস নাম ওটা কবে সেটা বলতে পারে না। 7ই মার্চ কি হয়েছে তারা জানে না। 16 ডিসেম্বর কি দিবস ওরা জানে না।
এরকম বহু বহু আপনি স্কুল জরিপ করেন, বহু ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সন স্কুল আছে, ওরা জানে না এগুলা কি, ওরা এগুলো পড়ে না, জানে না। সংস্কৃতির কথা বলি, ভাষার কথা বলি, গৌরবের কথা বলি, এগুলো আমাদের গৌরবের জায়গা। কিন্তু আপনি দেখেন প্রত্যেক মোড়ে মোড়ে হিন্দি গান বাজতেছে, বাংলা গান কয়জন শুনতেছে? নজরুল নাই, হারাই গেল। নজরুলকে হারাই ফেললাম, জসিমউদ্দিনের কবিতা হারাই গেল, ডক্টর শহীদুল্লাহর কথাগুলো আস্তে আস্তে হারাই যাচ্ছে। আহমদ সফা নাই। আমরা ওইসব জায়গায় কাদেরকে বসাচ্ছি? আমি কাউকে আঘাত করতে চাচ্ছি না, আমরা ওইসব জায়গায় কাদেরকে বসাচ্ছি দেখেন। একটা সময় ব্রিটিশ বিরোধী বিদ্রোহের সময় আমাদের বাপ দাদারা হিন্দিতে উর্দুতে পর্যন্ত কবিতা লিখে প্রতিবাদ করেছিলেন। আপনারা অনেকেই জানেন এগুলো, যারা পড়াশোনা করেন তারা তখন বলতেন, একটা ডায়লগ ছিল যে কি জানি, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। মনে নেই আপনাদের অনেকের? মানে স্বাধীনতার তামান্না আমাদের মনের মধ্যে আছে, খালি দেখার বাকি যে কাতিল বা জালেমের বাহুতে কত শক্তি আছে। কি কবিতা ছিল ওই সময়কার। তো আমরা এগুলো হারাই ফেলতেছি। আমাদের ইয়াং জেনারেশনকে যেমন করে কোরআন সুন্নাহ শিক্ষিত করতে হবে, দেশ জাতি ঐতিহ্য সংস্কৃতিতেও বলিয়ান করতে হবে। একই সাথে ওদের বেকারত্ব দূর করার জন্য কর্মমুখী পরিকল্পনা গ্রহণ করতে হবে। এদেরকে কাজে লাগান। বেকার বসে আছে অলস, সারাদিন মাথার মধ্যে দুনিয়া শয়তানি, সারাদিন মোবাইল, লুডো খেলে, পাবজি, ফ্রি ফায়ার, কাজ নাই। আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনাগুলো থেকে হেফাজত করে না, আমিন। আর এই জায়গায় আমাদের এই স্বজন প্রীতি এগুলো ত্যাগ করতে হবে। প্রতিভা যার তাকে মূল্যায়ন করতে হবে। যদি আমার প্রতিভা থাকে আমাকে চাকরি দিতে হবে, ওই ভাইয়ের প্রতিভা থাকে তাকে চাকরি দিতে হবে। ওই ভাইয়ের প্রতিভা আছে, সে রিটার্নে ফার্স্ট হয়েছে, ভাই ভালো করেছে, ওকে অগ্রাধিকার দিতে হবে। কেন আমি দল করে বলেই আমার চাকরিটা হবে? কেন আমার মামা অমুক, খালা অমুক, খালু অমুক বলেই চাকরিটা হবে? কেন হবে? এই অন্যায় যদি চলতে থাকে আল্লাহর গজব নেমে আসবে। আর বিশ্বাস করেন, এই যে ট্রান্সজেন্ডার এগুলো কথা বলছেন না, এগুলো আল্লাহরই গজব। কার গজব? আল্লাহর পক্ষ থেকে গজব আকারে আসতেছে। 4 নাম্বার, 3টা বলেছি ভাই। একটা হচ্ছে শিক্ষা, আমরা শক্তিশালী হব কোথায়? শিক্ষা ইনশাআল্লাহ। 2 নাম্বার অর্থনীতিতে, 3 নাম্বার কর্মসংস্থান। 4 নাম্বার হচ্ছে আমাদের এই জাতির একটা বড় অংশ, প্রায় 50% হচ্ছে মেয়েরা, মহিলারা। তাদেরকে কাজে লাগাতে হবে অবশ্যই। আমরা মহিলাদেরকে অনেক ক্ষেত্রে দিনই ক্ষেত্রেও পিছায় ফেলছি। আপনারা আসছেন, বসছেন, আওয়াজ শুনলেন, কয়জন মহিলা এই সুযোগটা পায়? কয়টা বাসায় মহিলাদের তালিম হয়? কয়টা দেশে মহিলা মাদ্রাসার সংখ্যা আসলেই কত? মহিলা আলেমা খুঁজে পাচ্ছি না। আমরা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গেলে আলেমা খুঁজে পাচ্ছি না, যে মুফতি বা ইফতা ফারেক বা দাওরা হাদিস পাশ করা আলেমা খুঁজে বের করতে হচ্ছে। অনেকে দেখা যাচ্ছে, আমি নিজেদের কথাই বলছি, ইফতা দিয়েছেন, দাওরা ফারেক করেছেন আমার পরিবারের এবং বংশের অনেকেই, তার আগেই বিয়ে সংসার হয়ে গেছে, এখন সংসার নিয়ে ব্যস্ত। তাহলে এখন মেয়েদের মধ্যে খেদমত কে করবে? আমি আপনি কি মেয়েদের মধ্যে এইভাবে ওয়াজ করতে পারবো? ওদেরকে সামনে নিয়ে বসতে পারবো? ওদের সমস্যাগুলিকে আমরা সলভ করতে পারবো? তাহলে আপনার বোনকে দায়িত্বটা পালন করতে হবে, আপনার মেয়েকে বা আপনার স্ত্রীকে। তো সেক্ষেত্রে তো আমরা সেরকম স্ত্রী, সেই মেয়ে, সেই জেনারেশন তৈরি করতে পারছি না। অনেক আলেমের স্ত্রী পর্যন্ত দুনিয়াদার হয়ে গেছে এখন, সোনা দানা, গয়না গাটি, ব্রু প্লাক, ফ্যাশন এগুলো করতেছে। হ্যাঁ, তো এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আমাদের স্ত্রীদেরকেও খাদিজা আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা তাদের মতো করে দিনের পথে সহযাত্রী বানাতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। লাস্ট পয়েন্টটা শেষ করে দেই। লাস্ট পয়েন্টটা হচ্ছে ভাই, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব রাজনীতি ডিল করার জন্য অনেকগুলো হেদায়েত দিয়েছেন। আমি আলোচনার মাঝখানে কিছু এনেছি, যেমন সূরা মাইদার আয়াতগুলো, ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের চলাফেরা কেমন হবে, মুশরিকদের সাথে আমাদের চলাফেরা কেমন হবে, আমাদের বাণিজ্য কেমন হবে, আমরা কাকে বন্ধুরূপে গ্রহণ করতে পারবো, কাকে পারবো না, এইগুলো ফলো না করতে পারলে একটা জাতি সমৃদ্ধ হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা, অর্থনীতি, যুব সমাজের উন্নয়ন, নারী জাতির উন্নয়ন এবং বিশ্ব অর্থনীতিতে সর্বোচ্চ সাফল্য অর্জন করার তৌফিক দান করেন।